প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আশা করি তোমরা এই কোভিড সিচুয়েশনে বাসায় নিরাপদে আছো, ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ শফিকুল আলম, জুনিয়র ইন্সপেক্টর কম্পিউটার, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ঝিনাইদহ। আজকে আমি নবম শ্রেণীর কম্পিউটার ট্রেডের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এক বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 1, কম্পিউটার ও এর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো বা শিখতে পারবো সেটা হচ্ছে কম্পিউটার কি আমরা জানতে পারবো, কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যসমূহ জানতে পারবো, কম্পিউটারের প্রজন্মসমূহ জানতে পারবো এবং কম্পিউটারের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথমেই যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কম্পিউটার কাকে বলে বা কম্পিউটারের সংজ্ঞা। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে, আর কম্পিউট শব্দ অর্থ হচ্ছে গণনা করা। তাহলে কম্পিউটার শব্দ অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। তাহলে কি কম্পিউটার হচ্ছে কি শুধুমাত্র আজকে গণনাকারী যন্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে? তা না। কম্পিউটার দিয়ে আজকে আমরা সব কাজ করতে পারছি, যেমন টাইপিংয়ের কাজ, ভিডিও দেখায়, গেমস খেলা, অডিও শোনা, অ্যানিমেশনের কাজ করা, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন কাজ আমরা কম্পিউটারের মাধ্যম দিয়ে করতে পারছি। যাই হোক, যদি আমরা এখন কম্পিউটারের সংজ্ঞাটায় আসি তাহলে আমরা দেখি কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র যারা ইনপুট হিসেবে ডেটা বা তথ্য গ্রহণ করে থাকে, গ্রহণকৃত তথ্যকে প্রসেস করে আউটপুট হিসাবে ফলাফল প্রদর্শন করে থাকে। বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে হচ্ছে 1964 সালে। এবার আমরা যে বিষয়টা নিয়ে জানবো খুব গুরুত্বপূর্ণ, যে কম্পিউটারের বৈশিষ্ট্য কি। কম্পিউটারের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে গতি। আমরা জানি কম্পিউটার খুব অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন একটা ডিভাইস। কীরকম দ্রুতগতি সম্পন্ন? যদি আমরা বলে থাকি যেমন এটা 1 সেকেন্ডে কয়েক মিলিয়ন ডাটা প্রসেস করতে পারে। আর একটা বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে নির্ভুলতা, অর্থাৎ কম্পিউটার কখনোই ভুল তথ্য আমাদেরকে দেবে না, অর্থাৎ ভুল ফলাফল আমাদেরকে দেবে না। সবসময় নির্ভুলভাবে সেটা কাজ করবে। যদি আমরা মানুষরা যদি ভুল ডাটা দিই তাহলে কম্পিউটারও ভুল তথ্য আমাদেরকে দিবে। এবং অবশ্যই মানুষের ফলাফল হচ্ছে কম্পিউটারের ফলাফলের যথার্থতা কি হবে? অনেক বেশি হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, আর একটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে বহুমুখিতা। আমরা একটু আগে জানছি সংজ্ঞা দেওয়ার সময়তেই কম্পিউটারের, যে কম্পিউটার দিয়ে শুধু আসলে কি করা যায় না, গণনার কাজে করা যায় না। এখন কম্পিউটার দিয়ে সব কাজ আমরা করতে পারছি। যেমন হচ্ছে আমরা গেমস খেলতে পারছি, ভিডিও দেখতে পাচ্ছি, অডিও শুনতে পাচ্ছি, টাইপিংয়ের কাজ করতে পারছি, ডাটাবেসের কাজ করতে পারছি, গ্রাফিক্সের কাজ করতে পারছি, বিভিন্ন ধরনের বড় বড় হিসাব নিকাশের কাজ করতে পারছি। এই যে অনেকগুলো কাজ আমরা করতে পারছি, এই জন্য আমরা এই ডিভাইসটাকে বলতে পারি একটা বহুধর্মী একটা মেশিন। আর এই কারণে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর বহুমুখিতা। এরপর আমরা আরেকটি বৈশিষ্ট্য জানবো, সেটা হচ্ছে স্বয়ংক্রিয়। কম্পিউটারটা হচ্ছে একটি স্বয়ংক্রিয় মেশিন, যেটা কি করে মানুষের সাহায্য ছাড়াই অনেক কাজ এটা একাকী সম্পন্ন করতে পারে। যেমন আমরা দেখেছি অনেক ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পণ্য উৎপাদনের সময়, বিভিন্ন প্যাকেজিং করার সময়তে মানুষের সাহায্য ছাড়াই কম্পিউটার নিজে থেকেই বিভিন্ন ধরনের কাজ করতেছে। এটাকে আমরা স্বয়ংক্রিয় করতে পারি, অর্থাৎ অটোমেশন। আর একটা হচ্ছে যোগাযোগ। একটা কম্পিউটার অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সাথে যোগাযোগ করতে পারে। এর একটি উত্তম পন্থা হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে খুব সহজেই কম্পিউটার ডেটা পরস্পরের মধ্যে বিনিময় করতে পারে। যেমন ইন্টারনেটের মাধ্যম দিয়ে আমরা ইমেল করতেছি, এক জায়গা থেকে তথ্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতেছি। এটা হচ্ছে কম্পিউটারের একটা বৈশিষ্ট্য। সবশেষে আর একটা বৈশিষ্ট্য বলছি আমরা, সেটা হচ্ছে ডেটা সংরক্ষণ। কম্পিউটার রয়েছে একটা খুব বড় একটা মেমোরি, যে মেমোরিতে আমরা অসংখ্য ডাটা বছরের পর বছর আমরা সংরক্ষণ করে রাখি। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে কম্পিউটারের প্রজন্ম। আজকের যে কম্পিউটার তা অনেক দিনের বিবর্তনের ইতিহাস, অর্থাৎ অ্যাবাকাস থেকে শুরু করে আজ পর্যন্ত কম্পিউটার যেটা আমরা দেখতেছি তা আসলে একদিনে আসে নাই, অনেক দিন পরে ধাপে ধাপে আজকে আমাদের কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি।
এই কম্পিউটার যে বিবর্তনের ইতিহাস, এটাকে কয়েকটা ধাপে আমরা ভাগ করতে পারি। এই এক একটি ধাপকে আমরা বলে থাকি কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম। যেমন যদি প্রথম প্রজন্মের কথা আমরা বলি, যেমন 1946 সাল থেকে শুরু করে 1958 সাল পর্যন্ত সময়কালকে আমরা কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে থাকি। কারণ এই সময় যে সমস্ত কম্পিউটারগুলো তৈরি হয়েছিল সেগুলোর নাম হচ্ছে ENIAC, মার্ক, এক্সাক্ট, UNIVAC-1, IBM 650 ইত্যাদি। তো এই সমস্ত প্রজন্মের বা এই সময়কালের কম্পিউটার আসলে বৈশিষ্ট্য কী ছিল? এটা একবারে প্রথম দিকের কম্পিউটার। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আকার ও আয়তনের দিক থেকে কম্পিউটারটা ছিল কি অনেক বিশাল, মানে একটা বিল্ডিংয়ের সমান একটা কম্পিউটার ছিল। বল এখন চিন্তা করে দেখো, আমরা আমাদের কম্পিউটারটা এখন কোথায় পাচ্ছি? একটা হাতের উপরে পাচ্ছি, কিন্তু তখন কম্পিউটারটা কীরকম ছিল? এটা বড় আকৃতির একটা কম্পিউটার ছিল, বিশাল আকৃতির, যা সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা কখনোই সম্ভব ছিল না। আর একটা বৈশিষ্ট্য ছিল, এই সমস্ত কম্পিউটারগুলো ছিল অত্যন্ত ধীরগতি সম্পন্ন, মানে খুব স্লো গতিতে সেগুলো কাজ করতো এবং তাদের তথ্য ধারণ ক্ষমতা ছিল খুবই কম। আবার আর একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ ব্যয় ছিল অনেক বেশি, এটা অত্যধিক তাপ হতো, বিদ্যুৎ শক্তি বেশি লাগতো। এই সময়কার যে কম্পিউটারগুলো সেগুলোকে আমরা বলতেছি প্রথম প্রজন্মের কম্পিউটার। এরপরে আসি হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, অর্থাৎ প্রথম প্রজন্মের পর 1958 সাল থেকে 1965 সাল পর্যন্ত সময়কালকে আমরা কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম বলে অভিহিত করে থাকি। এই সময় যে কম্পিউটারগুলো আমাদের এসেছিল বাজারে, সেটা হচ্ছে IBM 1.01, CDC 1604, IBM 1620, IBM 1600 ইত্যাদি। এই সমস্ত কম্পিউটার আসলে এই সময়কালের বা এই প্রজন্মের কম্পিউটারগুলো আসলে কী বৈশিষ্ট্য ছিল? যেমন ট্রানজিস্টর ও IC এর ব্যবহার শুরু হলো। যেহেতু ট্রানজিস্টর এবং IC এর ব্যবহার শুরু হলো, এই কারণে এই কম্পিউটারগুলো আকৃতি ও আয়তনের দিকে অনেক সংকোচন হল। তারপরে ম্যাগনেটিক ডিস্কের ব্যাপক ব্যবহার শুরু হলো, যেটা আমাদের মেমোরি ডিভাইসে ব্যবহার করা হয়। ইনপুট আউটপুট ডিভাইসের অনেক উন্নয়ন সাধিত হলো। উচ্চতর প্রোগ্রামিং ভাষার উদ্ভব হলো ও ব্যবহার শুরু হলো। গতি আগের থেকে ছিল ধীর গতি, এখন একটু গতি আরও উন্নত হলো এবং তাপমাত্রার সমস্যার অনেকটা সমাধান হলো। এরপরে আসছে তৃতীয় প্রজন্ম, যেটা সময়কাল হচ্ছে 1963 সাল থেকে 1972 সাল পর্যন্ত। এই সময়কালকে আমরা বলে থাকি তৃতীয় প্রজন্ম। এই সময়ে কিছু উল্লেখযোগ্য কম্পিউটার আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে IBM কোম্পানির 370, PDP-8, PDP-2 ইত্যাদি। এই কম্পিউটার বা অর্থাৎ এই সময়ে কম্পিউটার প্রজন্মে কী কী বৈশিষ্ট্য ছিল? উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হচ্ছে, যেমন অর্ধপরিবাহী স্মৃতির উদ্ভব ব্যবহার শুরু হলো, আকৃতি ও আয়তনের ব্যাপক আরও সংকোচন ঘটলো, মিনি কম্পিউটারের প্রচলন হলো এবং আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর এবং লাইন প্রিন্টার ইত্যাদি আউটপুট ডিভাইসের ব্যবহার আমরা এই তৃতীয় প্রজন্ম থেকে শুরু হয়েছে। উচ্চতর প্রোগ্রামিং ভাষার উদ্ভব ও ব্যবহার শুরু হয়েছে, গতির ব্যাপক উন্নতি হলো এবং এই সময় আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি ইনপুট ডিভাইস মাউসের ব্যবহার শুরু হলো। বন্ধুরা, এবার আমরা জানবো চতুর্থ প্রজন্ম সম্পর্কে। 1973 সাল থেকে 2000 সাল পর্যন্ত সময়কালকে আমরা কম্পিউটারের চতুর্থ প্রজন্ম বলে থাকি। এই সময় উল্লেখযোগ্য যে কম্পিউটারগুলো আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে IBM 3030, HP 3000 এবং IBM PC ইত্যাদি। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই সময়তে অর্থাৎ 1973 সালের পর থেকে মূলত মাইক্রোপ্রসেসরের উদ্ভব হয় এবং ব্যবহার শুরু হয়। তথ্য ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি সাধন হয়, বিভিন্ন অপারেটিং সিস্টেমের ব্যবহার হয়ে থাকে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ব্যবহার হয় এবং মাইক্রো কম্পিউটারের ব্যাপক প্রচলন এই সময়তে শুরু হয়। এর পরের প্রজন্ম হচ্ছে পঞ্চম প্রজন্ম, যেটা 2001 সাল থেকে বর্তমান পর্যন্ত যে সময়টাকে, সেটাকে আমরা কম্পিউটারের পঞ্চম প্রজন্ম বলে থাকি। এই সময় উল্লেখযোগ্য যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল সেগুলো হচ্ছে Dell X780, Intel IPSC-1 ইত্যাদি। এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কিছু হচ্ছে, যেমন এই সময় প্যারালাল প্রসেসর ব্যবহার তৈরি হয়। প্যারালাল প্রসেসর মানে যাতে একসঙ্গে একাধিক কাজ যাতে করা যায়, সম্পন্ন করা যায়, এই বেসিক ধারণার উপর নির্ভর করে তৈরি করা হয় প্যারালাল প্রসেসর।
প্রসেসরে ব্যাপক গতিবৃদ্ধি হয়, অপারেটিং সিস্টেমে বিভিন্ন অপারেটিং সিস্টেম তৈরি হয়, তারপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ব্যবহার মূলত এই পঞ্চম প্রজন্মে শুরু হয়। শিক্ষার্থীরা, সবশেষে আমাদের যে প্রজন্ম সেটা হচ্ছে আমরা বলতেছি ষষ্ঠ প্রজন্ম, অর্থাৎ এটা হচ্ছে ভবিষ্যতে যে সমস্ত কম্পিউটারগুলো আমাদের তৈরি হবে সেই প্রজন্মটাকে আমরা বলতেছি ষষ্ঠ প্রজন্ম। এবং এই সমস্ত এই প্রজন্মের কম্পিউটারগুলোর বৈশিষ্ট্যর মধ্যে থাকবে যেমন বহু মাইক্রোপ্রসেসর ব্যবহার হবে। যেমন আমরা দেখি এখন আমাদের মাইক্রো কম্পিউটারগুলো অথবা ল্যাপটপগুলোতে একটা মূল মাইক্রোপ্রসেসর ব্যবহার করা, তখন দেখা যাচ্ছে বহু মাইক্রোপ্রসেসর ব্যবহার হবে, যাতে কম্পিউটার কার্যক্ষমতা আরও অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং উন্নয়ন সাধিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হবে, যেটাকে আমরা বলে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ মেশিনের মধ্যে কৃত্রিম বুদ্ধি দেওয়া হবে, যে মেশিন একা একা বুদ্ধি নিয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং কাজ করতে পারবে। তারপরে বন্ধুরা মৌখিক ভাষা ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করতে পারবে। আমরা তো এখনও জানি যে আমরা লিখে কাজ করি, তখন দেখা যাচ্ছে যে মুখ দিয়ে আমরা কথা বলবো, সেটা কম্পিউটার সেটা কাজ করবে। প্রোগ্রাম ব্যাপক সামগ্রীর উন্নতি সাধন হবে, মেমোরি ও ডেটা ধারণ ক্ষমতা ব্যাপক উন্নতি হবে, এবং সুপার কম্পিউটার যেটা হচ্ছে সবচেয়ে বড় হায়েস্ট সব দিক দিয়ে, সেই সুপার কম্পিউটারের ব্যাপক উন্নয়ন সাধিত হবে হচ্ছে ষষ্ঠ প্রজন্মের কম্পিউটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কম্পিউটারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আমরা দেখি প্রথমেই কম্পিউটার হচ্ছে মূলত তিন প্রকার, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। আসলে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার এগুলো আসলে ভাগ করার কারণ হচ্ছে এগুলো ভেতরে এটা আসলে কোন পদ্ধতিতে কাজ করে সেটার উপর নির্ভর করে এই ভাগগুলো করা হয়েছে। অ্যানালগ কম্পিউটার হচ্ছে মূলত বিভিন্ন চাপ তাপ এর উপর নির্ভর করে যে কম্পিউটারগুলো তৈরি করা হয়েছে, সেই কম্পিউটারগুলো থাকা হয়ে থাকে অ্যানালগ কম্পিউটার। এটা উদাহরণ যদি আমরা দিয়ে থাকি, যেমন হচ্ছে এগুলো সাধারণত খাটার মাধ্যম দিয়ে যেগুলো তার ফলাফল প্রদর্শন করে থাকে, যেমন হচ্ছে আমরা মোটর সাইকেল অথবা গাড়ির যে স্পিডোমিটার, তারপর হচ্ছে পেট্রোল পাম্পের যে আগে কাটার মাধ্যম দিয়ে যে একটা চাকার মাধ্যম দিয়ে ঘুরতো, এগুলো হচ্ছে আসলে কি, এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটারের আসলে উদাহরণ। তার পরবর্তীতে কী হচ্ছে, আসছে হচ্ছে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল মানে কি, ডিজিট থেকে মূলত আসলে ডিজিটাল কম্পিউটার উদ্যোগ হচ্ছে। যে ডিজিট মিনস হচ্ছে এখানে শুধুমাত্র দুটো ধাপ বা পর্যায়ে থাকবে, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। এই দুটো ডিজিটের উপর ভিত্তি করে এই যে কম্পিউটারগুলো তৈরি করা হচ্ছে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ডিজিটাল কম্পিউটার। যেমন এখন বর্তমানে আমরা বলে থাকি যে সমস্ত কিছুই আসলে ডিজিটাল, যেমন হচ্ছে মোবাইল ফোন, তারপর যে আমরা যে সমস্ত কম্পিউটার তৈরি করতেছি সেগুলো সব ডিজিটাল সিস্টেম। তারপর আমাদের গাড়ির যে স্পিডোমিটার সেগুলো এখন দেখতেছি আমরা ডিজিটাল মাধ্যমে হচ্ছে ডিজিটাল ঘড়ি। তো অ্যানালগ কম্পিউটারের তুলনায় ডিজিটাল কম্পিউটার আসলে বহুলভাবে ব্যবহার এবং প্রচলন ধীরে ধীরে হয়েছে। একমাত্র কারণ হচ্ছে যে অ্যানালগ কম্পিউটার থেকে ডিজিটাল কম্পিউটারে যে ফলাফল পেয়ে থাকে সেই ফলাফলটা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম এবং নির্ভুল। পরবর্তীতে শিক্ষার্থীবৃন্দ যে কম্পিউটারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এটা হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার যে কম্পিউটারে দুটো কম্পিউটারের সংমিশ্রণ থাকবে, অর্থাৎ অ্যানালগ এবং ডিজিটাল দুটো কম্পিউটারের সংমিশ্রণ থাকবে। এরকম ধরনের কম্পিউটারকে বলে থাকি আমরা হাইব্রিড কম্পিউটার। এই কম্পিউটারগুলোতে দেখা যাচ্ছে একটা কম্পিউটার একটা কম্পিউটারের উপরে নির্ভরশীল হয়ে থাকে। যেমন ধরো যে আমরা বলে থাকি যেমন মেডিকেল ইকুইপমেন্ট, বিভিন্ন ধরনের মেডিকেলের যে যন্ত্রপাতিগুলো আছে, বা আমরা যদি বলে থাকি যে ধরো হার্টের যারা ইসিজি করে, এটা ধরনের হাইব্রিড কম্পিউটার মতোই কাজ করে। যেমন সেটা হচ্ছে বিভিন্ন পালসগুলো সে নিচ্ছে বাইরে থেকে এবং সেটা স্ক্রিনে শো করতেছে বা স্ক্রিন আউটপুট দেখাচ্ছে। এরকম ধরনের জিনিসগুলোকে আমরা হাইব্রিড কম্পিউটার বলে থাকি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলত আসলে পরবর্তীতে অ্যানালগ এবং হাইব্রিডের থেকে ডিজিটাল কম্পিউটারের ব্যাপক ব্যবহার শুরু হয়, এবং এই ডিজিটাল কম্পিউটারকে আবার সাইজ এবং ক্যাপাসিটির উপর নির্ভর করে, অর্থাৎ এর আকার ও ধারণ ক্ষমতা নির্ভর করে চারটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সুপার কম্পিউটার, একটা হচ্ছে মেইনফ্রেম কম্পিউটার, জিবি ফ্রেম এবং মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার সম্পর্কে যদি আমরা এই 4 কম্পিউটার সম্পর্কে যদি আমরা বলি, তাহলে সুপার কম্পিউটার হচ্ছে কি, যেটা হচ্ছে কি সবচেয়ে বড়, যার ক্যাপাসিটি হচ্ছে সবচেয়ে বেশি, আর স্পিড হচ্ছে বেশি, একসঙ্গে
অনেক কাজ এই কম্পিউটার সম্পন্ন করে থাকে, একসঙ্গে একাধিক ইউজার এই কাজগুলো করতে থাকে। এই ধরনের কম্পিউটারকে আমরা বলে থাকবো সুপার কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটারের থেকে আকার এবং আকৃতি এবং সাইজ, ধারণ ক্ষমতা, স্পিড, গতি সব সুপার কম্পিউটারের থেকে কম, কিন্তু মেইন ফ্রেম এবং অন্যান্য যে মাইক্রো কম্পিউটার আছে সেগুলোর থেকে বেশি। এইসব কম্পিউটারগুলোকে আমরা বলে থাকি মেইন ফ্রেম কম্পিউটার। আরেকটা কম্পিউটার হচ্ছে মিনি কম্পিউটার। এটাও ঠিক একই, সুপার এবং মেইন ফ্রেম কম্পিউটারের তুলনায় আকার, ধারণ ক্ষমতা, স্পিড এগুলো একটু কম, কিন্তু মাইক্রো কম্পিউটারের তুলনায় এটা একটু বেশি ধারণ ক্ষমতায়, স্পিড এবং সব কাজের বেশি, সেটাকে আমরা বলে থাকি মিনি কম্পিউটার। সব লাস্টে হচ্ছে কি মাইক্রো কম্পিউটার, অর্থাৎ মাইক্রো প্রসেসর বেসড যে কম্পিউটারগুলো আমরা টেবিলের উপরে সাধারণত ব্যবহার করে থাকি, আমরা আমাদের কোলের উপরে ব্যবহার করি, এরকম ধরনের যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলোকে আমরা বলে থাকি মাইক্রো কম্পিউটার। অর্থাৎ আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে যে সমস্ত কম্পিউটার আমরা ব্যবহার দেখি, সেই সমস্ত কম্পিউটারগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। আবার ওগুলো আবার হচ্ছে আরেক দিক দিয়ে ওটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের সাইজের উপর নির্ভর করে পরবর্তীতে এটা আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার এবং একটা হচ্ছে নোটবুক কম্পিউটার। শিক্ষার্থীবৃন্দ, ল্যাপটপ কম্পিউটার কি আমরা সবাই জানি, সবাই দেখছি। ল্যাপটপ মানে হচ্ছে ল্যাপ মানে কোল, টপ মানে উপরে, অর্থাৎ কোলের উপর ব্যবহার করে খুব ছোটো টাইপের যে কম্পিউটার, যে কম্পিউটারগুলো খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি আমরা। এবং বর্তমান সময় খুবই জনপ্রিয় একটা যে মাইক্রো কম্পিউটার, সেটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপের মধ্যে আরেকটু ছোটো সেই কম্পিউটারগুলোকে আমরা বলতেছি নোটবুক, যেটা ল্যাপটপের মধ্যে কিছুটা। এবং নোটবুক থেকে আরেকটা আসছে পামটপ, যেটা নোটবুক থেকে এবং ল্যাপটপ থেকে ছোটো, ক্যালকুলেটরের মতো হাতে খুব সহজে কাজ করা যায়, এরকম ধরনের কম্পিউটারকে আমরা বলে থাকি পামটপ কম্পিউটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু আমরা জানলাম। যদি তোমাদের কোনো এই যে আমরা আজকে যে পড়া আমরা কমপ্লিট করলাম প্রথম অধ্যায়ে কম্পিউটার ও এর বিবর্তন, এখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবা, তাহলে আমি ওই বিষয়টার উপরে আবার আলোকপাত করার চেষ্টা করব। সব শেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, যাতে তোমরা সবাই বাসায় থাকো, ভালোভাবে অ্যাসাইনমেন্ট যেগুলো দিচ্ছে সেগুলো কমপ্লিট করো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।